আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বরিশাল বোর্ডের একটা প্রশ্ন সমাধান করব 6 অধ্যায়ের। সো এই সৃজনশীলে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে। তার আগে আমরা ক নাম্বার সমাধান করি। দেখো, ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, খুবই সহজ একটি প্রশ্ন, যে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটা এই ক নাম্বারে আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা এটা একটু সমাধান করে ফেলি। এটা একটা উপপাদ্য, ছোটখাটো উপপাদ্য। এখন আমাদের প্রথমে বুঝতে হবে যে বৃত্তের ব্যাস কি আর জ্যা কি। দেখো, আমি তোমাকে যদি এখানে বুঝাই, মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন একটা বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দু, মানে এই বৃত্তের যে লাল দাগটা দেখা যাচ্ছে, পরিধিটা দেখা যাচ্ছে, এই পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু, একটা বিন্দু মনে করো এখানে নিলাম, একটা বিন্দু এখানে নিলাম, এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা হয় এটাকে বলা হয় বৃত্তের জ্যা। এই মনে করো এটা আর এটা নিলাম, এই যোগ করলে বৃত্তের জ্যা। মনে করো এইটা আর এটা নিলাম, এটা যোগ করলে এটাকে বলবো আমরা বৃত্তের জ্যা। তার মানে বৃত্তের জ্যাটা খুব সহজ। বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা হবে সেটা বৃত্তের জ্যা, যে কোনো দুইটা বিন্দু পরিধির উপর। আচ্ছা, এখন এখন দেখো, এইখানে অনেকগুলা জ্যা তুমি তৈরি করতে পারতেছো। যে এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এইটা একটা জ্যা। এখন কোন জ্যাটা সবচেয়ে বড়? আচ্ছা, যেই জ্যাটা, এই যে মনে করো আমি একটা বিন্দু এখানে নিলাম, একটা বিন্দু এখানে নিলাম, এই যে এইটা যদি আমি যোগ করি, এটা যদি আমি যোগ করি, এটা একটা জ্যা, অবশ্যই এটা একটা জ্যা। কেন? কারণ পরিধির উপর আমি দুইটা বিন্দু যোগ করলাম। কিন্তু এই জ্যাটার একটা স্পেশালিটি হচ্ছে, এই জ্যাটা বৃত্তের যে কেন্দ্র ছিল, কেন্দ্র দিয়ে গেছে। সো কোনো জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওই জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস, এবং ওই জ্যাটাই বৃত্তের সবচেয়ে বড় জ্যা। তুমি এর পাশে একটা আঁকো না, এই যে এটাও একটা জ্যা, কিন্তু এই জ্যাটা বড় না। বড় হবে যেটা কেন্দ্র দিয়ে যাবে, ওই জ্যাটা সবচেয়ে বড়। যেই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাটাই সবচেয়ে বড়। তো আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে যে বৃত্তের যে ব্যাসটা, এই যে এটা তো বৃত্তের ব্যাস, এবং এটাই আবার বৃত্তের জ্যা, মানে এটা বৃত্তের ব্যাসও এবং এটা বৃত্তের জ্যাও। তবে যেই জ্যাটা বৃত্তের ব্যাস সেটাই সবচেয়ে বড়। অর্থাৎ জ্যা তো অনেকগুলো, এটাও জ্যা, এটাও জ্যা, এটাও জ্যা, কিন্তু সবচেয়ে বড় জ্যা কোনটা? যেটা ব্যাস। তার মানে বৃত্তের ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা। তো বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, মানে সবচেয়ে বড় জ্যা, সেটা আমরা এখন প্রমাণ করে দেখাতে হবে। তো সেই জন্য আমরা এটা প্রমাণ করার জন্য দেখো একটা চিত্র আমরা এখানে অঙ্কন করলাম। একটু ভালো করে যদি খেয়াল করো, এই যে দেখো এখানে একটা চিত্র অঙ্কন করলাম। এখন এখানে আমরা বললাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটা বৃত্ত। এই যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি, এই যে এই পুরোটা হচ্ছে একটা বৃত্ত। হ্যাঁ, এখন এ বি হচ্ছে ব্যাস, এই যে এ বি এটা কিন্তু ব্যাস। কেন? কারণ এই যে কেন্দ্র দিয়ে গেছে, সো এটাকে আমরা ব্যাস বলবো অবশ্যই। আবার সিডি, ওইটা ব্যাস না, তবে ওইটা একটা জ্যা, ব্যাস ছাড়া একটা জ্যা। এই যে সিডি, এটা কেন্দ্র দিয়ে যায় না, স্যার এটাকে আমরা জ্যা ব্যাস বলতে পারবো না, এটাকে আমরা জাস্ট একটা জ্যা বলবো, কারণ পরিধির উপর দুইটা বিন্দুর যোগফল। এই জন্য বলতেছে এই সিডি হচ্ছে ব্যাস ভিন্ন, মানে ব্যাস নয়, এরকম একটা জ্যা। এখন আমাদের প্রমাণ করতে হবে কে বড়। অবশ্যই যেটা ব্যাস ওইটা হচ্ছে বড়, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের প্রমাণ করতে হবে এ বিটা হচ্ছে বড়, সিডিটা হচ্ছে ছোট, অর্থাৎ বৃত্তের ব্যাসই হচ্ছে বড় জ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার অঙ্কনে এসে প্রমাণ করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে সি এর সাথে কেন্দ্র ও যোগ করতে হবে, ডি এর সাথে কেন্দ্র ও যোগ করতে হবে। করলাম। এবার আসো আমরা প্রমাণে চলে আসি, প্রমাণ শুরু করব। তো প্রমাণে এসে আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখো ও কেন্দ্র, এই ও থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব ও এ, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। আবার ও থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব ও বি, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। ও থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব ও সি, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ও থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব ও ডি, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পাইলাম কয়টা? চারটা বৃত্ত ব্যাসার্ধ পাইলাম, ও এ, ও বি, ও সি, ও ডি, চারটা ব্যাসার্ধ। এবং আমরা জানি একটা বৃত্তের যতগুলাই ব্যাসার্ধ হোক না কেন, সবগুলাই সমান। আর বৃত্তের ব্যাসার্ধ কি? যেটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই যে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন এই জন্য কি, এই ও এ, ও বি, ও সি, ও ডি চারটাই যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, চারটাই সমান হবে। কারণ একটা বৃত্তের ভিন্ন রকম ব্যাসার্ধ হতে পারে না। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয়, এখন ওই ব্যাসার্ধ তুমি যেদিকেই আঁকো না কেন 2 সেন্টিমিটারই হবে, ওইটাই আর কি। আচ্ছা, এখন আসো আমরা ওসিডি নামে একটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। এই যে দেখো ওসিডি, এই যে উপরে যে ত্রিভুজটা ওসিডি, এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে সেটা 3 নম্বর বাহু থেকে বড় হবে। একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে সেটা 3 নম্বর বাহু থেকে বড় হবে। তাহলে এখানে আমরা যদি এই ত্রিভুজের এই ওসি বাহু আর ওডি বাহু, এই দুইটা বাহু যোগ করি, এটা অবশ্যই কার থেকে বড় হবে? সিডি থেকে বড় হবে। এই
ওসি আর ওডি এই দুইটা বাহু যদি যোগ করি সেটা অবশ্যই সিডি থেকে বড় হবে। এই যে দেখো ওসি আর ওডি এই দুটাকে যোগ করলে সেটা সিডি থেকে বড় হবে। ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দ্যান সিডি। এখন আমরা যদি একটু খেয়াল করি এই জায়গার মধ্যে যদি আমরা দেখি, দেখো ওসি এর জায়গায় আমরা ও এ লিখতেছি পরের লাইনে। কেন? কারণ আমরা তো একটু আগেই বলছি ওসি আর ও এ সেম, চারটাই যেহেতু সেম, তো ওসির জায়গায় আমি ও এ লিখতে পারতেছি। আবার ওডি এর জায়গায় ওবি লিখতেছি কারণ ওডি আর ওবিও সেম। অর্থাৎ মেইন কথা আমি এই ওসি কে ও এ বলতেছি এবং ওডি কে ওবি বলতেছি। কেন বলতেছি একটু পরে বুঝবা। সো ও এ আর ওবি বললাম, আর সিডি এর জায়গায় সিডি থাকলো। এখন বলো তো ও এ আর ওবি যোগ করলে কি হবে? এই ও এ আর ওবি এই দুইটা বাহু যোগ করলে পুরা এবিটা হয় না? পুরা এবিটা হয়। তার মানে ও এ প্লাস ওবি এই দুইটাকে যোগ করলে আমরা বলতে পারি এবি। আর গ্রেটার দ্যানের জায়গায় গ্রেটার দ্যান আছে, সিডি এর জায়গায় সিডি আছে, তার মানে এবি গ্রেটার দ্যান সিডি। সো এটাকে এখন তার মানে আমাদের তো এটাই প্রমাণ করার দরকার ছিল যে এবি গ্রেটার দ্যান সিডি, মানে ওই যে যেটা বৃত্তের ব্যাস সেটাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেল। সো আমরা বলে দিতে পারি অর্থাৎ বৃত্তের ব্যাসই বৃহত্তম যে প্রমাণিত। তা আশা করি বুঝতে পেরেছো সবাই। খ নম্বর প্রশ্নে আমাদের বলতেছে যে এই ত্রিভুজটাই যে উদ্দীপক যে ত্রিভুজটা দেওয়া আছে ওই ত্রিভুজের এল হচ্ছে এম কিউ এর মধ্যবিন্দু। মানে এই যে এল, এই মনে করো এল বিন্দুটা হচ্ছে এখানে, এই যে এল বিন্দুটা হচ্ছে এম কিউ এর একদম মাঝখানের বিন্দু হলে এখন আমাদের প্রমাণ করতে বলতেছে যে হাফ কিউ আর ইকুয়াল টু এল পি। যে পিটা আবার কি? এই যে দেখো এখানে বলা আছে চিত্রে পি এম আর পি আর সমান। মনে করো পি বিন্দুটা হচ্ছে এইটা, এখন এই যে পি এম বাহু আর পি আর বাহু সমান, এর মানে কি? এর মানে হচ্ছে পি মধ্যবিন্দু। ভাই পি মধ্যবিন্দু বলেই তো পি এম আর পি আর সমান, তার মানে পিটা এম আর এর মাঝখানে আছে, এই জন্য পি এম আর পি আর এই দুইটা বাহু সমান। যাই হোক আমাদের প্রমাণ করতে হবে যে হাফ কিউ আর, এই যে কিউ আর বাহুটা আছে এটাকে যদি অর্ধেক করো, হাফ কিউ আর অর্থাৎ কিউ আর কে অর্ধেক যদি করো সেটা কার সমান হবে? এই এল পি এর সমান হবে। ঠিক আছে, এই কার সমান হবে? এল পি এর সমান হবে। তার মানে হাফ কিউ আর ইকুয়াল টু এল পি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের চিত্রটা হবে। তো চিত্রটাতে আমাদের এই যে এটাকে একটু সামনের দিকে বর্ধিত করতে হবে। কি করতে হবে সেটা আমরা এখন দেখবো। এই যে দেখো, এই যে দেখো এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের চিত্রটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এই চিত্রটা দেখতে এরকম হবে, এখানে জাস্ট এটা ওই সোজা করে দেয় না আর কি। এমকিউ অন্যান্য আমরা উপপাদ্য পড়তাম যে ওইরকম হয়ে গেছে। আচ্ছা তোমরা এটা খেয়াল করলে হবে। এই যে দেখো আমাদের চিত্রটা হবে এরকম, এম কিউ আর এই ত্রিভুজটা তো আমরা দেখছিলামই তাই না, একটু আগে আমরা দেখলাম অঙ্কন করে উদ্দীপক এটা ছিল। আর এল হচ্ছে এম কিউ এর মধ্যবিন্দু আর এম এর মধ্যবিন্দু ছিল পি, কারণ বলছে এম পি আর পি আর হচ্ছে সমান। এখন আমরা এখানে অঙ্কনে যে কাজটা করব সেটা হচ্ছে এই এলপি বাহু যোগ করব। দ্বিতীয়ত এই এলপি যতটুক ঠিক ততটুকু আমি পি এন আঁকবো, অর্থাৎ এলপি আর পি এন সমান হবে। এলপি এর সমান করে আমি পি এন আঁকবো, এরপর এন এর সাথে আর আমি যোগ করে দিব, এন এর সাথে আর যোগ করে দিব। এটা হবে চিত্র। এই যে দেখো প্রথমে আমরা বলবো যে এম কিউ আর ত্রিভুজে এল ও পি এম কিউ আর এম আর এর মধ্যবিন্দু। আমাদের প্রমাণ করতে হবে হাফ কিউ আর ইকুয়াল টু কি? এলপি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখন আসুন আমরা যে কাজ করব, প্রথমে এল আর পি যোগ করবে, যে এটা যোগ করব, তারপর আমরা এলপি কে এন পর্যন্ত বাড়াবো। এই যে এলপি বাহুটাকে এন পর্যন্ত বাড়াবো, এমনভাবে বাড়াবো যেন এলপি এর মান যতটুকু হয় পি এন এর মানও যেন ততটুকু হয়, এই যে এলপি আর পি এন যেন সমান হয়। তাহলে এখন আসো আমরা প্রমাণের মধ্যে যদি আসি, প্রমাণের মধ্যে আমরা এটা কীভাবে প্রমাণ করতে পারি, চলো আমরা এখানে আসি, এখানে প্রমাণ করি। তো প্রথমে আমরা যে কাজ করব যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই যে এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। সর্বসম মানে কি জানো তো? সর্বসম মানে একদম সমান। ঠিক আছে, একদম সমান। তো একদম সমান কিভাবে হয় দেখো, এই রেখাটা এনটা আরেকটু এইদিকে আসতে আর কি, তোমরা মেপে এটা অঙ্কন করে ফেলবা। ওকে, সো এখন এইখানে যদি আমরা খেয়াল করি এই জায়গার মধ্যে আমরা যদি দেখি এই দুইটা ত্রিভুজের মধ্যে কে কে সমান, তাহলে আমরা প্রথমে ত্রিভুজ দুইটা লিখি। ত্রিভুজ দুইটা কে কে? ত্রিভুজ এমএলপি আরেকটা হচ্ছে ত্রিভুজ পিএনআর। ওকে, ত্রিভুজ এমএলপি ও ত্রিভুজ পিএনআর এই দুইটা ত্রিভুজের মধ্যে, এই যে এমএলপি আর পিএনআর এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রথমেই এই এমপি আর পিআর হচ্ছে সমান। ঠিক আছে, কে কে সমান? এমপি সমান হচ্ছে পিআর। দ্বিতীয়ত কেন সমান? কারণ পি মধ্যবিন্দু, সো এমপি আর পি আর হচ্ছে সমান, এটা উদ্দীপকেই বলা ছিল। দ্বিতীয়ত আমরা আঁকছি কিভাবে এই লাইনটা বলো তো? এলপি এর সমান করে পি এন আঁকছি, অর্থাৎ বলছে এটাকে এমনভাবে বাড়াইছে যেন এলপি আর এটা সমান হয়। তার মানে এলপি আর পি এন সমান, এলপি সমান হচ্ছে পি এন। তার মানে এই যে এলপি বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান। তো আমরা এই ত্রিভুজের এই বাহু
আর ওই ত্রিভুজের এই বাহু সমান করলাম, এবং এই ত্রিভুজটার এই বাহু এবং ওই ত্রিভুজের এই বাহু সমান করলাম, দুই বাহু সমান করলাম। সো দুই বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ, এই দুটো জিনিস যদি সমান করতে পারি তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যায়। তাই এই ত্রিভুজটার এই ত্রিভুজের দুই বাহু সমান করতে এখন একটা কোণ সমান করতে হবে। কোনটা সমান করব? দেখো, এই দুইটা ত্রিভুজকে যখন আমি এই যে যোগ করলাম, যোগ করার কারণে তুমি দেখবা এইখানে এই যে দেখো বিপ্রতীপ কোণের সংজ্ঞা তোমরা জানো, দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করলে চারটা কোণ উৎপন্ন হয়। চারটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ এবং তার বিপরীতে যে কোণ থাকে, ওই কোণ দুইটার, ওই বিপরীত কোণ দুইটার কে বলা হয় বিপ্রতীপ কোণ, এবং ওই কোণ দুইটা সমান হয়। তাহলে সেম ভাবে এখানে যদি ক্রস হয়েছে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, এদেরকে বলা হয় কি বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এখন বলতে পারি এই যে MPL এই কোণটা, MPL এই কোণটা সমান হচ্ছে এই যে এই কোণটা NPR। ওকে, এবার আসো, এখন দুইটা বাহু আর একটা কোণ আমরা সমান করে ফেললাম। দুইটা বাহু আর একটা কোণ সমান হওয়ার কারণে আমরা এখন এই ত্রিভুজটার এই ত্রিভুজটাকে সর্বসম বলে দিতে পারি, কারণ কোনো দুইটা ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলেই সেটা কি, সেটা হচ্ছে সর্বসম। সর্বসম মানে একদম সমান, অর্থাৎ এই ত্রিভুজ MLP সর্বসম ত্রিভুজ PNR। বুঝতে পারছো? এখন আসো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যেহেতু সমান হয়ে গেল, এখন কি বাকি বাহুটা অটোমেটিক সমান না? এই যে এখন বাকি এই ত্রিভুজের এই বাহু সমান, এই বাহু সমান, এখন প্রমাণ করে ফেললাম সর্বসম। সর্বসম মানে তিন বাহুই সমান। তাহলে বাকি রইল এখানে ML বাহু, এখানে বাকি রইল NR বাহু। তার মানে অতএব আমরা বলতে পারি, অতএব এই ML বাহু সমান হচ্ছে কে, NR বাহু। ML আর NR বাহু কি সমান। এখন শুধু বাহুগুলোই কি সমান হয়, আর কিছু সমান হয় না? হয়, কোণগুলোও সমান হবে। তো এই কোণ আর এই কোণ তো সমান, এবং এই কোণ আর এই কোণ সমান হবে, আর এই কোণ আর এই কোণ সমান হবে। তো আমাদের এই কোণ দরকার। এই যে দেখো, এই কোণটা আর এই কোণটা এটা হচ্ছে সমান হবে। তো এখন এই কোণটার নাম কি বলতো? MLP। তার মানে এখন আমরা বলতে পারি অতএব MLP এই কোণটা আর ওই ত্রিভুজের PNR ওই কোণটা, ওই দুইটা কোণও কি হবে, সমান হবে। MLP আর PNRও কি হবে, সমান হবে। এখন দেখো দুইটা রেখাকে, দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা মনে করো, এদেরকে যখন একটা ছেদক এইভাবে ছেদ করবে, ছেদ করলে এই যে দেখো এটা হচ্ছে ছেদক, এটা এই রেখাটাকে এখানে ছেদ করছে, এই রেখাটাকে এখানে ছেদ করছে। এই ছেদকের সাথে যে দুইটা কোণ হয়, এই দুইটা কোণ সমান হয়। কখন সমান হয় জানো? যখন এই রেখা দুইটা সমান্তরাল হয়। তাহলে এখন দেখো, আমি এই কোণ আর এই কোণ সমান বলতেছি, এটা যদি ছেদক হয় তাহলে কি এই ML আর NR এটা কি সমান্তরাল না? ইয়েস, এই দুইটা বাহু সমান্তরাল বলেই যদি রেখাটা আরেকটু লম্বা হইতো, কারণ এই বিন্দুটা এখানে আসতো, যাই হোক তোমরা চিত্রটা ওইভাবে আঁকো, অর্থাৎ এই এনটা আরেকটু এই দিকে আসবে, তুমি এই LP এর সমান করে আঁকলে এই যে এইখানে আসবে আর কি, তখন সমান হবে। যাই হোক, এখন দেখো এই NR আর ML এই দুইটা বাহু কি সমান্তরাল, কারণ এই দুইটা বাহু সমান্তরাল বলেই এটা হচ্ছে তাদের ছেদক, আর ছেদকের সাথে কোণ দুইটা সমান হয়েছে। তার মানে এখন আমরা বলতে পারি যে ML আর NR হচ্ছে সমান্তরাল। তার মানে এখন আমরা বলতে দিতে পারি অতএব কে কে সমান্তরাল, ML সমান্তরাল কে, NR। ML সমান্তরাল NR, এই যে এই ML বাহু আর NR বাহু সমান্তরাল। তো এখন দেখো, দুইটা বাহু যদি সমান্তরাল হয়, ওই বাহুটাকে যদি আমি বড়ও করি, এই যে এই বাহুটাকে যদি আমি বড়ও করি, তাও কিন্তু এটা আর এটা সমান্তরালই থাকবে। তাই আমি এই বাহুটাকে যদি বড়ও করি, অর্থাৎ পুরো MQ বলি, তাও এই MQ আর NR কি হবে, সমান্তরাল হবে। তার মানে আমি এখন বলে দিতে পারি বা MQ সমান্তরাল NR, অর্থাৎ MQ আর NRও এখন সমান্তরাল। এই যে পুরাটা আর এটা তাও সমান্তরাল। ইভেন আমি যদি এখন শুধু এই অংশ বাদ দিয়ে দিই, উপরের অংশ বাদ দিয়ে শুধু নিচেরটা বলি, LQ আর NR সমান্তরাল, তাও বলা যাবে। তার মানে আমি এখন আরো বলে দিতে পারি বা LQ সমান্তরাল NR। তার মানে আমি প্রমাণ করে ফেললাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। এখন দুইটা সমান্তরাল বাহুকে, এই যে এটা একটা এই দুইটা বাহু কি সমান্তরাল, দুইটা সমান্তরাল বাহুকে যে দুইটা রেখা যুক্ত করে, এই যে এটার শীর্ষবিন্দুর সাথে এটা শীর্ষবিন্দু যোগ, আর এটার এই নিচের বিন্দুর সাথে এটা নিচের বিন্দু যোগ করলে যে দুইটা রেখা হবে, সেই দুইটা রেখা সমান ও সমান্তরাল,
তার মানে এখন তুমি বলতে পারো যে এখানে এই যে এল এন ও কিউ আর বাহুদ্বয় সমান ও সমান্তরাল। ঠিক আছে, কেন কখন ওই দুইটা বাহুকে কোন যুক্তিতে তুমি সমান আর সমান্তরাল বলতে পারো? দেখো, যখন, আবারও বলতেছি, যখন দুইটা বাহু সমান ও সমান্তরাল হবে, অলরেডি তুমি জানো এই এল কিউ বাহু আর এন আর বাহু হচ্ছে সমান। ঠিক আছে, এল কিউ আর এন আর বাহু সমান, তুমি এটা দরকার আগে এখানে বলে নাও। ঠিক আছে, এখানে বলে নাও, কি বলবা যে এল কিউ আর এন আর হচ্ছে সমান। ঠিক আছে, তুমি এখানে বলো যে এল কিউ আর এন আর হচ্ছে সমান, এল কিউ আর এন আর, এল কিউ সমান এন আর। কেন? দেখো ভাইয়া, তুমি একটু আগে এখানে কি লিখছো, এই যে দেখো এম এল সমান কি লিখছো, এই যে এখানে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই যে দেখো এম এল সমান এন আর বলছো না, তুমি এখানে লিখছো না এম এল সমান হচ্ছে এন আর, লিখছো কিনা? লিখছো, এম এল সমান হচ্ছে এন আর। এখন এম এল কে তুমি এল কিউ বলতে পারো কিনা, এই এম এল কে তুমি এল কিউ বলতে পারো কিনা? অবশ্যই পারো, কারণ প্রশ্নে বলা ছিল এল হচ্ছে কি এম কিউ এর মধ্যবিন্দু। সো এল যদি মধ্যবিন্দু হয় তাহলে এম এল আর এল কিউ সমান, তাই এম এল কে তুমি চাইলে এল কিউ লিখতে পারো। তার মানে এম এল এর জায়গায় এল কিউ লিখলাম আর এন আর এর জায়গায় এন আর লিখলাম। এই যে এন আর এর জায়গায় আমি এখানে এন আর লিখলাম, এই যে এন আর এটাই লিখলাম। তো এল কিউ সমান এম আর হয়ে গেল। তো তুমি চাইলে এটাকে আমরা যুক্ত করে দিই এখানে। এই যে দেখো, আমরা এটা মুছে দিই, এই পুরাটাই যুক্ত করে দিই আমরা এখানে। এটাকে একটু নিচে নামিয়ে আমি যেভাবে ওরিয়েন্টেশন করছি ঠিক সেভাবে তোমরা লিখবা, আর এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এই যে দেখো এখানে যদি আমরা খেয়াল করি যে এম এল আর এন আর সমান ছিল, কারণ এই যে আমরা এখানে লিখছি এম এল আর এন আর সমান। তো এখন আমরা এখানে এম এল এর জায়গায় এল কিউ লিখছি, কেন? কারণ এম এল এর জায়গায় এল কিউ লিখছি, এটা সাইড নোট দিয়ে দিও। এল হচ্ছে কার মধ্যবিন্দু? এল হলো এম কিউ এর মধ্যবিন্দু, এম কিউ এর মধ্যবিন্দু। আশা করি বুঝতে পেরেছ, মধ্যবিন্দু। ওকে, এবার আমরা যদি খেয়াল করি সমান ও সমান্তরাল হয়ে গেল। এখন আমি তোমাকে যেটা বলতেছিলাম যে দুইটা বাহু যদি সমান হয়, এই যে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, এই দুইটা বাহু সমান এবং যদি সমান্তরাল হয়, তাহলে এই দুইটা বাহুকে যে দুইটা রেখা যুক্ত করবে সেই রেখা দুইটাও সমান ও সমান্তরাল হবে। তাই আমরা বলে দিতে পারি অতএব যেহেতু এল কিউ আর এন আর যেহেতু সমান, তাহলে অতএব এই দুইটা বাহুকে যুক্ত করছে কি এল এন আর কিউ আর। তার মানে আমরা বলে দিতে পারি এল এন ও কিউ আর এই দুইটা বাহু সমান ও সমান্তরাল। তো এখন আমরা প্রমাণে চলে আসব। এখন এই যে এখানে লিখে দিই, যেহেতু এল এন সমান হচ্ছে কিউ আর, এই যে যেহেতু এল এন বাহু আর কিউ আর বাহু সমান, এই যে এল এন আর কিউ আর সমান। এখন এল এন কে আমরা কি বলতে পারি বলো তো? এই যে পুরাটা এল এন, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে এলপি প্লাস পিএন, এলপি প্লাস পিএন। আর কিউ আর এর জায়গায় আমি কিউ আর রাখলাম। এখন এলপি এর জায়গায় আমি এলপি লিখলাম, সমস্যা নাই। পিএন এর জায়গায় আমি আবার এলপি লিখবো, কেন? কারণ ভাইয়া পিএন আর এলপি তো সমান, পিএন আর এলপি সমান না? এই যে তুমি এখানে এই যে পিএন আর এলপি সমান বলছো, কেন? ওই যে তুমি অঙ্কন করছো ওভাবে, এটাকে এমন ভাবে বাড়াই যেন এলপি আর পিএন সমান হয়। তাহলে আমরা এখানে এই এলপি এই আর পিএন যেহেতু সমান, এই জন্য পিএন কে আমরা এলপি বলতে পারি, এই জন্য পিএন কে আমরা এলপি বললাম। আর কিউ আর এর জায়গায় কিউ আর আছে, দুইটা এলপি যোগ করলে কি হবে? 2LP। কিউ আর এর জায়গায় কিউ আর আছে। এখন এলপি সমান কি হবে বলো তো? এই 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, হাফ কিউ আর হয়ে যাবে। কি হয়ে যাবে? হাফ কিউ আর। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে দেখো এলপি সমান হাফ কিউ আর, বা হাফ কিউ আর সমান হচ্ছে এলপি। এই যে এলপি সমান হাফ কিউ আর বা হাফ কিউ আর সমান এলপি, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আমরা যদি একটু দেখি আমাদের প্রশ্নের মধ্যে, এই যে আমাদের প্রমাণ করতে বলছে হাফ কিউ আর সমান এলপি বা এলপি সমান হাফ কিউ আর, একই কথা। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। গ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, গ নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে? গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পি কিউ আর পি আর সমান হলে, এই যে পি কিউ কোনটা? এই যে পি কিউ আর পি আর, এই যে এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে আমাদের বলতেছে প্রমাণ করো এম কিউ আর, এই যে এম কিউ আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। সমানকে এই যে পি এর সাথে কিউ যোগ করলে পি কিউ বাহুটা আর পি আর বাহুটা, এই যে এই বাহুটা, এই দুইটা বাহু সমান, এটাই বলছে শুধু। আর আমাদের প্রমাণ করতে হবে এম কিউ আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। চলো আমরা প্রমাণ করি। তো এটা যদি আমরা প্রমাণ করতে যাই, আমাদের এই যে চিত্রটা হবে এরকম, জাস্ট আমরা পি এর সাথে কিউটা যোগ করে দিছি, আর কিছুই না। এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা প্রথমে বলবো দেওয়া আছে এম কিউ আর এ
পি কিউ আর পি আর সমান, এটা কিন্তু প্রশ্নে বলা ছিল পি কিউ আর পি আর, প্রশ্নে কিন্তু এটা বলছে যে পি কিউ আর পি আর সমান। এখন আমাদের প্রমাণ করতে হবে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, এবার আসো প্রমাণে আসে আমরা প্রথমে পি কিউ আর যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজে কি বলা আছে দেখো, পি কিউ সমান পি আর, এটা তো প্রশ্নেই বলে দিয়েছে এই পি কিউ বাহু আর পি আর বাহু সমান, সেটা আমরা লিখলাম। সো কোন ত্রিভুজের দুই বাহু সমান হলে সেই ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তার মানে এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি পি কিউ আর ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজে শুধু দুই বাহু সমান থাকে না, দুইটা কোণও সমান থাকে। কোন দুইটা কোণ? যে দুইটা বাহু সমান সেই দুইটা বাহুর বিপরীত দিকে যে দুইটা কোণ থাকবে, যেমন এই বাহুর বিপরীত দিকে এই কোণটা, এই বাহুর বিপরীত দিকে এই কোণটা, এই দুইটা কোণ কি হবে? সমান হবে। বুঝতে পেরেছ? তার মানে এই যে পি আর কিউ আর পি কিউ আর, এই দুইটা বাহু কিন্তু সমান হবে। এই যে সমান সমান বাহুর বিপরীত কোণ কি হবে? সমান হবে। আচ্ছা, তাহলে এই হিসাব গেল। এবার আসো এমপি কিউ যে ত্রিভুজটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এমপি কিউ মানে কোনটা? এই যে উপরেরটা এমপি কিউ, এই ত্রিভুজটা। সো এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো পিএম কিউ ত্রিভুজে পিএম আর পি কিউ সমান। এই যে পিএম বাহু আর পি কিউ বাহু সমান কেন? কারণ মনে আছে উদ্দীপকের মধ্যে বলা ছিল, দেখো যদি আছে একটু পরে দেখা, তুমি দেখছো উদ্দীপকের মধ্যে বলা ছিল পিএম বাহু আর পি আর বাহু সমান। তাহলে আমরা এইখানে দেখো উদ্দীপকে যেহেতু বলা ছিল পিএম বাহু আর পি এর বাহু সমান, এই যে উদ্দীপকে বলা ছিল পিএম সমান হচ্ছে পি আর, এই দুইটা বাহু হচ্ছে সমান, এই যে এই বাহুটা এই বাহু। সো এখন আমরা একটু আগে প্রমাণ করলাম বা একটু আগে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে এই যে পি আর বাহু আর পি কিউ বাহু, এই দুইটা বাহু সমান, পি আর বাহু আর পি কিউ বাহু সমান। তাহলে আমি এখন পি আর এর জায়গায় পি কিউ লিখতে পারি, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে পিএম এর জায়গায় পিএম থাকলো, পি আর এর জায়গায় পি কিউ। বুঝতে পারছো আমার কথা? আমি আবারও বলে দিচ্ছি এখানে দেখো, গ নাম্বার প্রশ্নে বলে দিছে পি কিউ আর পি আর সমান, প্রশ্নে বলে দিছে কি, যে দেখো পি কিউ সমান পি আর। ওকে, আবার উদ্দীপকের মধ্যে বলা ছিল পিএম বাহু আর পি আর বাহু সমান, এই যে লিখলাম পিএম বাহু আর পি আর বাহু সমান। এখন পিএম এর জায়গায় আমি পিএম রাখলাম, সমস্যা নাই। পি আর কে আমি পি কিউ বলতেছি, এই যে পি আর এর জায়গায় পি কিউ লিখছি কেন? এই যে আমরা একটু আগে লিখতে দেখলাম পি আর সমান পি কিউ, প্রশ্নে বলা ছিল, সেই জন্য আমি পি আর এর জায়গায় পি কিউ লিখলাম। তাহলে দাঁড়াইলো কি? পিএম সমান পি কিউ, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ পিএম সমান পি কিউ। তাহলে ফাইনালি দাঁড়াইলো কি? ফাইনালি দাঁড়াইলো এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, আর উদ্দীপকে বলা ছিল এই বাহু এই বাহু সমান। আলটিমেটলি এই বাহু এই বাহু এই বাহু, তিনটা বাহুই হচ্ছে সমান। বুঝতে পেরেছো? তো এখন যাই হোক, আমরা যেহেতু ত্রিভুজ কাজ করতেছি এমপি কিউ ত্রিভুজ নিয়ে, এই যে এমপি কিউ ত্রিভুজ নিয়ে, এই ত্রিভুজের দুই বাহু সমান মানে এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কোন দুইটা কোণ সমান হবে বলো তো? এই বাহুর বিপরীতে এই কোণ, এই বাহুটার বিপরীতে এই কোণ, এই দুইটা কোণ সমান হবে। তো এই কোণটার নাম হচ্ছে কি? পি এম কিউ। এই যে দেখো পি এম কিউ, আর এই কোণটার নাম কি? এম কিউ পি। এই যে দেখো এম কিউ পি বা পি এম কিউ, এই যে পি কিউ এম, এই পি কিউ এম যে কথা, এম কিউ পি একই কথা, এই যে পি কিউ এম, এই দুইটা কোণ হচ্ছে সমান। আচ্ছা, তো এখন পিএম কিউ কে দেখো এম আর কিউ বলতেছে, পি এম, এই যে পি এম কিউ, পি এম কিউ এই কোনটা, এখানে বলতেছে এম আর কিউ। এম আর কিউ কোনটা দেখো তো? এম আর কিউ এই কোনটা। আবার পি কিউ আর জায়গায়, যে পি কিউ এম এর জায়গায় বলতেছে কি? পি কিউ আর, পি কিউ আর। কেন? কারণ এইখানে আমরা আগে কিন্তু এটা বের করছিলাম। দেখো এই যে এখানে যদি খেয়াল করো তোমরা, এই যে এইটা আমরা কোত্থেকে লিখছি, এই যে আমরা একটু আগে বের করছি কোন 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 সমান, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান বলে, এই যে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কোণের নাম হচ্ছে পি আর কিউ। তো তুমি পি আর কিউকে পি আর কিউ না বলে যদি এম আর কিউ বলো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কোন একই দেখাচ্ছে। দেখো এম আর কিউ কোন ওইটাই, তাহলে এই যে দেখো আমি এখানে লিখলাম এম আর কিউ, ওই যে ওইখানে ছিল আমাদের কি? পি আর কিউ, এই জায়গায় জাস্ট এম আর কিউ, আর পি কিউ আর এর জায়গায় পি কিউ আর এই আছে। এখন ফাইনালি দাঁড়াইলো কি? ফাইনালি দাঁড়াইলো দেখো এই কোণ সমান, কারণ এই দুইটা বাহু সমান। আবার আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতে যাই, দেখলাম এই দুইটা বাহু সমান বলে এই কোণ আর এই কোণ সমান, কারণ এই দুইটা বাহু সমান। তো এখন দেখো এটা যেহেতু মধ্যবিন্দু, এই রেখাটা এই বরাবর আসার কারণে এই ত্রিভুজ দুইটা কিন্তু সর্বসম হয়ে গেছে। তুমি জানো এই ত্রিভুজ দুইটা কিন্তু সর্বসম কেমনে? কারণ এই বাহু সমান, ঠিক আছে, আর এই বাহুর সাথে তো সমানই। তার পরবর্তীতে এদের অন্তর্ভুক্ত যে কোণ দুইটা, এই কোণ দুইটাও হচ্ছে সমান, কারণ একদম অতিভুজের মধ্যবিন্দু বা অতিভুজ বাদ তুমি, এটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দুর সাথে যুক্ত হয়েছে। তো তার মানে ফাইনালি দাঁড়াইলো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সবগুলা বাহু সবগুলা কোণ সমান, অর্থাৎ এই কোণের সাথে
তোমার হচ্ছে এই কোণটা সমান, এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণের সাথে এই কোণ সমান, সবগুলা কোণ সবগুলোর সাথে সমান। তার মানে আমরা এখানে সেটা লিখে দিব যে PMQ সমান PRQ সমান PQR সমান PQM, অর্থাৎ এখানে যে 1 2 3 4 এই চারটা কোণই আমরা লিখে ফেললাম যে সমান। এবার আসো আমরা ফাইনাল স্টেজে বড় যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, অর্থাৎ এই MQR যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। এই ত্রিভুজে দেখো কয়টা কোণ, তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা কোণকে যোগ করলে কত হবে 180 ডিগ্রি। একটা কোণের নাম হচ্ছে MQR, একটা কোণের নাম হচ্ছে QMR, আরেকটা কোণের নাম হচ্ছে MRQ। এই যে দেখো এই তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। এই যে দেখো MQR, MRQ, RMQ। RMQ মানে হচ্ছে যে এই কোণটা RMQ। তো এই তিনটা কোণকে যোগ করলে 180 হবে। এখন MQR এর জায়গায় MQR আছে, কিন্তু MRQ কে PQR কেন লিখছি? এই যে দেখো MRQ কে আমরা হচ্ছে এই যে MRQ কে আমরা কি লিখলাম PQR। MRQ টা একটু দেখো তো, MRQ কোনটা? MRQ, এই যে MRQ, এটাকে আমি MRQ না বলে যদি PQR, এই যে PQR এটা বলি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেন? কারণ এই যে দেখো আমরা প্রমাণ করছিলাম যে MRQ সমান PQR। এই যে দেখছো এখানে প্রমাণ করছিলাম MRQ আর PQR সমান। এই যে MRQ আর PQR সমান, এই কোণটার এই কোণটা সমান, এটা আমরা প্রমাণ করছিলাম। এই যে দেখো MRQ আর PQR সমান, সেই জন্য আমরা MRQ এর জায়গায় PQR লিখলাম। আর RMQ কে PQM লিখছে কেন? RMQ কোনটা দেখো ভাইয়া, RMQ, এটাকে আমরা লিখলাম কি? এটাকে আমরা লিখলাম PQ, এই দেখো PQM, এই যে PQM এটা আমরা লিখলাম। একই কথা, কারণ এই কোণ, এই দেখো এই কোণ আর এই কোণ সমান কিন্তু, এই যে এখানে, এই জন্য আমরা এই জায়গার মধ্যে খেয়াল করো RMQ এটাকে আমরা লিখলাম কত? PQM। RMQ মানে হচ্ছে এই কোণটা, এই যে দেখো RMQ মানে এই কোণটা, আর PQM মানে হচ্ছে এই কোণটা। এই দুটো কোণ সমান কেন? কারণ ওই যে মনে আছে এই ত্রিভুজটা নিয়ে যখন আমরা কাজ করছি তখন আমরা বলছি এই বাহু সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান। সো এই কোণকে আমরা PMQ বলছিলাম তখন, এই যে দেখো এই কোণকে তখন আমরা PMQ বলছি, বাট আমি PMQ কে PMQ না বলে আমি যদি RMQ বলি কোনো সমস্যা নেই, কারণ কোণ ওইটাই দাঁড়াচ্ছে। তাই PMQ কে যদি আমি এখানে RMQ বলি কোনো সমস্যা নাই, আর এখানে MQP বা PQM ওইটা ঠিকঠাকই আছে। তার মানে RMQ কে PQM বলা যায়। তো সেই জন্য আমরা এই RMQ কে PQM লিখলাম। এবার আসো MQR এর জায়গায় MQR আসছে, বাকি দুইটাকে যোগ করলে MQR কেন লিখতেছে? PQRটা কে একটু ভালো করে খেয়াল করো। PQRটা মানে এই নিচের এই কোণটা, আর PQMটা কে? PQMটা মানে এই উপরের কোণটা। তো নিচের এই কোণ, উপরের এই কোণ, এই দুইটাকে যদি যোগ করি তাহলে পুরো কোণটা হয়, পুরো কোণটার নাম হচ্ছে MQR। তো এই জন্য এখানে এই দুইটা কোণকে যোগ করলে পুরো MQR পেয়ে যায়। এখন দুইটা MQR যোগ করলে হয় 2MQR। এবার 2MQR এর 2টা যদি ওই পাশে যায় 180 কে ভাগ হয়ে যাবে, 180 কে 2 দিয়ে ভাগ করলে 90, MQR কোণের মান 90 প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার প্র্যাকটিস করো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখে দেখে একবার প্র্যাকটিস করো, এরপর না দেখে বুঝে বুঝে আরেকবার লেখো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। পরের পর্বে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।